الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد صدق الله العظيم হেফাজত ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা উদ্যোগে আয়োজিত আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বেশ অনেকক্ষণ ধরে আমরা আপনাদের সকলের বক্তব্য এবং 3 তারিখের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য আপনাদের প্রস্তুতির কথা আমরা শুনেছি। 3 তারিখের এই মহাসমাবেশের প্রয়োজনীয়তা এটা ইতিপূর্বে একাধিকবার আলোচনা হয়েছে, আজকে আপনাদের বক্তব্যের মধ্য থেকে উঠে এসেছে। এই নারী কমিশনের বিশেষ করে যে প্রস্তাবনা, এটা আসলেই ভয়ঙ্কর এক প্রস্তাবনা। এই প্রস্তাবনার পুরোটা পড়লে প্রায় 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন তারা উপস্থাপন করেছে। এই 318 পৃষ্ঠার সার কথা হলো বাংলাদেশে যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আমাদের ঐতিহ্যগতভাবে পারিবারিক যে একটা সিস্টেম, পারিবারিক যে একটা বন্ধন আমাদের সমাজ ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে কাজ করে, সেই পারিবারিক বন্ধনটাকেই তারা ধ্বংস করে দিতে চায়। এটা মূল কথা। আমাদের সমাজ কাঠামোটাই গড়ে উঠছে পারিবারিক বন্ধনের উপরে। দেখেন, আমাদের সমাজে একটা মানুষ যদি কোনো অন্যায় করে, সে যদি কোনো অপরাধ করে, আর কোনো কিছু দিয়ে তাকে কিন্তু শেষ পর্যন্ত বাধা যায় না। শেষ পর্যন্ত তার পরিবার এবং তার যে গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী, বিশেষ করে পরিবার এই ক্ষেত্রে তার জন্য জবাবদিহিতার কাজ করে দাঁড়ায় যায়। এই জন্য প্রতিটা পরিবার তার প্রত্যেকটা সদস্যের যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে একটা সবসময় নজর রাখে। যেই হোক, এই পরিবার বন্ধনটা যদি ভেঙে দেওয়া যায়, নড়বড়ে করে দেওয়া যায়, তাহলে প্রতিটা মানুষ হবে ভাসমান মানুষের মতো। কোন একটা এলাকায় যদি 8-10 জন মানুষ ভাসমান থাকে, যাদের কোনো ঠিকানা নাই, ওই এলাকার হাজার হাজার মানুষ রাত্রে আরামে ঘুমাতে পারবে না। আজকে এখানে চুরি করবে, কালকে ওখানে ডাকাতি করবে, এখানে চুরি করে পরের দিন তার খবর নাই, সে নাই এলাকা ছেড়ে চলে গেছে, তার কোনো ঠিকানা নেই। এই জন্য আমাদের বিদ্যমান সমাজ ব্যবস্থা সবচেয়ে মজবুত ভিত হলো পরিবার। যাদের অ্যাড্রেস আছে, যাদের পরিবার আছে, তারা যেখানেই যায়, সে যাই করুক, তাকে তার গোটা পরিবারের কথা মাথায় রেখে করতে হয়। পাশ্চাত্য সমাজ ব্যবস্থা তারা তাদের নানা অন্যায় এবং অপরাধে বলগাহীন যৌন স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই পারিবারিক যে শান্তি, পারিবারিক যে প্রশান্তি, পারিবারিক যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার নিয়ামত থেকে গোটা পাশ্চাত্য জগৎ বঞ্চিত হয়ে গেছে। এখন আমাদের দেশে এই একটা গল্প আছে, লেজ কাটা শিয়াল, তার সবাই বুদ্ধি দেয় এটা সেটা। এখন তারাও দুনিয়াকে এই এক পারিবারিক বন্ধন থেকে, গোটা মুসলিম সমাজ থেকে, গোটা মুসলিম জাতিকে এই বন্ধন থেকে ছিন্ন করার জন্য নানা ধরনের অপকর্ম, নানা ধরনের এজেন্ডা নিয়ে তারা মাঠে মাঝে নামতেছে। একটা কথা। দ্বিতীয় বিষয় হলো, এখন পশ্চিমা বিশ্ব, মানবাধিকার কমিশন, জাতিসংঘ, এদের সকলের বিশ্বব্যাপী সবচেয়ে বড় এজেন্ডা হলো এলজিবিটি, সমকামিতা। সমকামিতাকে আইনি ভাবে বৈধতা দিতে হবে। শুধু আইনি ভাবে না, সামাজিক ভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো তাদের বড় এজেন্ডা। এবং এই এজেন্ডার সুরে সুর মিলায়
পাশ্চাত্যের সাথে সুর মিলায় যারা পাশ্চাত্যের নুন খায় তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের অধিকাংশ এনজিও সেই সূত্রের সাথে গাঁথা। তারা আমাদের এই পবিত্র সমাজে, আমাদের এই একটা নিয়ন্ত্রিত সমাজে, একটা সুন্দর সমাজে তারা সমকামিতার মতো পৃথিবীর জঘন্যতম অপরাধকে, অন্যায়কে বৈধতা দেওয়া পায়তারা শুরু করেছে। এবং সেই সমকামিতাকে বৈধতা দেওয়ার বুনিয়াদ হলো এই নারী কমিশন রিপোর্ট। দুইটা কথা, একেবারে পরিবারকে পারিবারিক বন্ধন ছিন্ন করে দেয়া, দুই নম্বর হলো সমকামিতাকে প্রমোট করা, এলজিবিটির জন্য গ্রাউন্ড তৈরি করা বাংলাদেশে। এছাড়া তো আছেই যে আল্লাহ কোরআনের প্রতি, ইসলামের বিধানের প্রতি মুসলমানদের যে বিশ্বাস, মুসলমানদের যে ভক্তি, এই ভক্তি এবং বিশ্বাসকে ধ্বংস করে দেয়া। লম্বা ইতিহাস, একটা লম্বা কথা বলবো না। এই যে এদের যে পূর্ণ যে রিপোর্ট, সেই রিপোর্টের দুইটা বুনিয়াদ, দুইটা কথা। একটা জায়গায় তারা লিখেছে যে নারী পুরুষের মধ্যে বৈষম্যের জন্য ধর্মই হলো প্রধান কারণ। কোন রাগ নাই কথার মধ্যে, স্টেপ ফরওয়ার্ড তারা সরাসরি ইসলামকে, ধর্মকে অ্যাটাক করে এই কথাটা তারা বলেছে, ধর্ম হলো বৈষম্যের প্রধান কারণ। তার মানে হলো এই, যদি বৈষম্য দূর করতে হয় ধর্মের যা কিছু বিধিবিধান বর্তমানে সমাজ ব্যবস্থায় আছে তার সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। এবং ধর্মের বিধান কোথায় আছে সেটাও তারা চিহ্নিত করে দিচ্ছে, যে বাংলাদেশে বর্তমানে উত্তরাধিকার আইন, পারিবারিক আইন, পারিবারিক আইন বলতে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, সন্তান লালন পালন, এই সবগুলির মধ্যে যে ধর্মভিত্তিক যে পারিবারিক আইন আছে, মুসলিম পারিবারিক আইন, হিন্দুদের জন্য হিন্দুদের পারিবারিক আইন, এই সকল আইনকে উৎখাত করে গোটা সারা দেশের জন্য সকল ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন পারিবারিক আইন। অর্থাৎ হিন্দুদের বিবাহ হবে যেই নিয়মে, মুসলমানদের বিবাহ হবে সেই একই নিয়মে। বিবাহের ক্ষেত্রে কোনো ধর্ম পরিচয়টা মুখ্য হবে না। হিন্দু মুসলিম, মুসলিম বৌদ্ধ, হিন্দু খ্রিস্টান সব ধর্মের যে কেউ যার সাথে বিবাহ করতে পারবে, এবং সেই ক্ষেত্রে ধর্মীয় কোনো বিধান এখানে প্রযোজ্য হবে না। এটা হলো তাদের গুরুত্বপূর্ণ একটা পরামর্শ এবং মূল লক্ষ্যগুলোর মধ্যে এটা একটা। এইটা যদি বাস্তবায়িত হয়, আচ্ছা বলেন তো, বিবাহ এটা কি শুধু সামাজিক রাষ্ট্রীয় বিষয়, এটা ধর্মীয় বিষয়? একজন হালাল, একটা হারাম সম্পর্ক একটা কথার মাধ্যমে হালাল হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর জঘন্য হারাম জিনিসটা আতিয়াবুল হালাল হয়ে যায় শুধুমাত্র ধর্মীয় একটা বিধানের মাধ্যমে। ধর্মের সেই বিধানটা যদি না থাকে, আবার দুইটা তিনটা কথার মাধ্যমে সে আতিয়াবুল হালালটা আবার সবচেয়ে হারামে পরিণত হয়। এই সম্পূর্ণটাই হলো আল্লাহ পাকের বিধান, শরীয়তের বিধানের উপর নির্ভরশীল। তারা এই জায়গাটাকে, অর্থাৎ বিবাহ সংক্রান্ত যতগুলো বিধান রয়েছে সবগুলো বিধানকে ধর্ম থেকে বিচ্যুত করে ধর্মের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করতে চায়। এক ভয়াবহ বিষয়। আমি বারবার বলতেছি যে বর্তমান বাংলাদেশে এই ধরনের একটা প্রস্তাবনা উপস্থাপন করা যেতে পারে, এরা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা স্তম্ভিত হয়ে গেছি। আরো বেশি আমাদের আতঙ্কের কারণ হবে যে এই প্রস্তাবনাটা উপস্থাপন করার সাথে সাথে সেটাকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেভাবে প্রমোট করা হয়েছে, এটাকে এর মূল কথাগুলো এটাকে আলাদা করে কোড করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে, পেজ থেকে
এটাকে প্রচার করা হয়েছে এবং প্রত্যয় অঙ্গীকার করা হয়েছে, আশাবাদ ব্যক্ত করেছে যে আমরা ক্ষমতায় থাকতে থাকতে যত দ্রুত সম্ভব নারী কমিশনের এই প্রস্তাব আমরা বাস্তবায়ন করব। অর্থাৎ একদম সরাসরি এখন আমাদের সামনে প্রশ্ন, আমরা যারা ন্যূনতম ঈমান নিয়ে বাঁচতে চাই, ন্যূনতম ঈমান নিয়ে আল্লাহর কোরআনের একেবারে সর্বনিম্ন মর্যাদাটুকু নিয়ে আমরা যারা বাঁচতে চাই, আমাদের সামনে এখন প্রশ্ন হলো যে আমরা কোরআনের সেই সর্বনিম্ন মর্যাদাটুকু আল্লাহর এই জমিনে আমাদের এই মাতৃভূমিতে স্বদেশে আমরা রক্ষা করতে পারবো কি পারবো না, এটা হলো আমাদের কাছে প্রশ্ন। আমি মনে করি এই ধরনের প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আমাদেরকে জীবন মরণের প্রশ্ন ছাড়া অন্য কোনো বিষয় আসতে পারে না। এটাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে এবং আমরা সেই চ্যালেঞ্জ ইতিমধ্যে আমরা করে দিয়েছি যে আমরা এই কমিশনের রিপোর্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ ঘোষণা করলাম, রাষ্ট্রকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, সরকারকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম। এটা যদি করতে হয় লক্ষ লক্ষ আলেম আমাদের রক্তের উপর দিয়ে করবে। কারণ এই জিনিস যদি বাস্তবায়িত হয়ে যায়, আল্লাহর কোরআনকে যদি এইভাবে আমাদের চোখের সামনে অপমান করা হয়, জমিনের নিচে চলে যাওয়া, জীবন দিয়ে দেওয়া আমাদের জন্য এই অবস্থায় বেঁচে থাকার চেয়ে অনেক শান্তি, অনেক গৌরবের হবে। কাজে এই জন্য সেইভাবেই সর্বাত্মক প্রস্তুতি নিয়েই আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। আমরা বলতেছি, আমরা এই সরকারকে তো সময় দিয়েছিলাম, সহযোগিতা করতেছিলাম সব ক্ষেত্রে। এদেশের আলেম সমাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যেই সহযোগিতা করে যাচ্ছে, এটা তো অভূতপূর্ব সহযোগিতা। সকল শ্রেণী, সব ধরনের, সব মানসিকতা আলেম সমাজ বর্তমান সরকারকে অভূতপূর্ব সহযোগিতা সমর্থন দিয়ে যাচ্ছিল। কিন্তু যে আগুন ধরা দিচ্ছে, সে আগুন আমার ভাইকে ধরা করে সরকার করে দিচ্ছে, আমার দেশ ধরা করে সরকার করে দিচ্ছে। কাজে এখানে এর পরবর্তী কি হবে সেটা ভাবার সময় আমাদের, সুযোগ আমাদের নাই। কাজে এই জন্য 3 তারিখের এই মহাসমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন যে বাংলাদেশে হেফাজতে ইসলামের মতো একটা প্ল্যাটফর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় ইহসান। আমাদের বাংলাদেশে এক কথায় আমাদের এই ঘটনা কোন আইডেন্টিটি ছিল না। কোন সময় আমাদেরকে দেখতে দেখতে বদগাছ হাবিজুল বলতো, এক সময় আমাদেরকে দেখতে বলতো মিলা, কেউ এক সময় কেউ বলতো যে সব জামাত ইসলাম যদি একটা হয়ে যেত, বাংলাদেশের ইসলাম গায়েব হয়ে যেত। নানা রকম পরিচয় আমরা পরিচিত ছিলাম এবং আমরা যে কারা মানুষকে বুঝাইতে আমাদের অনেক বেগ পেতে হতো। আলহামদুলিল্লাহ 2013 সালের শাপলা চত্বরের প্রায় শতাধিক মানুষের শাহাদাতের রক্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন এবং বাংলাদেশে একটা নামই আমরা পরিচিত, আমরা সব হেফাজত। গালি দিলে আমাদেরকে হেফাজতি বলে গালি দিতে হয়, প্রশংসা করবে আমাদের হেফাজতে ইসলাম বলে প্রশংসা করতে হয়। হেফাজতে ইসলামের এই প্ল্যাটফর্ম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, কায়েদে মিল্লাত ইসলামী আল্লামা জুনায়েদ বাখরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের এই সকল আকাদের এবং আসলাফদের অক্লান্ত ত্যাগ, কোরবানি এবং অনেক নজরানার বিনিময়ে বিশেষ করে আমি আল্লামা বাবু নদী রাহমাতুল্লাহি আলাইহির কথা খুব বেশি অনুভব করি যে ওনাকে সবচেয়ে বেশি ত্যাগ, কোরবানি, চাপ, জুলুম সহ্য করতে হয়েছে এই হেফাজতে ইসলামের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। আলহামদুলিল্লাহ ওনারা আমাদের জন্য প্ল্যাটফর্মটা তৈরি করে গেছেন এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমান সময়ে অনেক বেশি জবাবদিহিতা হলো। এখানে অনেক আফওয়া আছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কেউ 2-4 জন মিলে বা 1-2 জন নিজস্ব স্বার্থ উদ্ধার করে ফেলবে, এই ধরনের কোন পরিবেশ হেফাজতে ইসলামের মধ্যে নাই। এই 3 তারিখের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ এমনি হয়ে যায় নাই যে মধ্যে সিদ্ধান্ত নিয়ে গেছে হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না।
3 তারিখের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য প্রথমে হেফাজতে ইসলামের খাস কমিটির একটা বৈঠক হয়েছে। সেটা রমজানের শেষ দশকে হওয়ার কারণে উপস্থিতি একটু কম ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঘোষণা হয়েছে, সেটা নিয়ে একটু যেহেতু অনেক সদস্য উপস্থিত ছিলেন না, এতেকাফে ছিলেন, এই জন্য কিছুটা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তখন বাবুনগর মাদ্রাসায় আমির হেফাজতের উপস্থিতিতে, হাফেজালির আকাবির উলামায়ে কেরামের উপস্থিতি, চট্টগ্রাম ঢাকার সকল মুরব্বীরা উপস্থিত হয়ে দীর্ঘ আলোচনার পর যা কিছু প্রশ্ন ছিল সকল সংশয় দূর হওয়ার পরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। এরপরে মজলিসে আমেলার বৈঠক হয়েছে। 211 সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা 3 দিনের নোটিশে 140 জনের উপরে মজলিসে আমেলার সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সকল কথা খোলামেলা আলোচনা হয়েছে। কাউকে জবাবদিহিতার উপরে রাখা হয়নি। প্রত্যেক ব্যক্তিকে যার যার কাজের জন্য জবাব দিতে হয়েছে। সারা দেশে হেফাজতের যে কর্মকাণ্ড চলছে, প্রত্যেকটা জেলা কমিটি কিভাবে হলো না হলো, এই বিষয়ে কোথায় ত্রুটি আছে, কোথায় দুর্বলতা আছে, সব বিষয় নিয়ে মজলিসে আমেলা নির্বাহী কমিটির সদস্যরা খোলামেলা প্রশ্ন করেছেন, অভিযোগ করেছেন, কথা বলেছেন। সবকিছু সমাধান হয়ে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির মজলিসে আমেলার বৈঠক সম্পন্ন হয়েছে এবং এই 3 তারিখের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য সকলে একযোগে মাঠে কাজ করার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং সেভাবে কাজ করতেছে, আপনারা দেখতেছেন। কাজে আমি আমার 2013 সাল থেকে হেফাজতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হেফাজতের জন্য আমাদেরও জেল যুগের অনেক ইতিহাস দাস্তান আছে। সব কিছুর ভিত্তিতে আমি আস্থার সাথে বলতে পারি যে বর্তমানে হেফাজতে ইসলাম অতীতের যে কোনো সময়ের তুলনায় সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি জবাবদিহিতামূলক। এই জন্য আমরা সকলেই যদি হেফাজতে ইসলামের উপর আস্থা রাখি, স্থানীয় পর্যায়ে আপনারা হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হয়েছে আপনাদের নরসিংদীতে, এই কমিটি জবাবদিহিতার মাধ্যমে কাজ করবে। প্রত্যেক দায়িত্বশীল দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালনের অন্যান্য নির্বাহী সদস্যরা যদি কোন তার দায়িত্বের ব্যাপারে কোন প্রশ্ন করতে চায়, তারা যেন নির্বিঘ্নে প্রশ্নটা করতে পারে। সেই প্রশ্নের জবাব আমরা দিয়ে কাজ করবো। জবাব দিতে না পারলে সংশোধন করবো নিজেদেরকে। আমরা কেউ ভুল উঠবে না। কাজে এই জন্য আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ যে চ্যালেঞ্জ দিয়েছে, আমরা আশা করি যে 3 তারিখের মহাসমাবেশের মাধ্যমে আমরা সেই চ্যালেঞ্জের প্রাথমিক জানানটা দেব। এরপরে যদি আরো বড় কিছুর প্রয়োজন হয় সেটা আমরা ইনশাআল্লাহ করব। তো এটা হলো কাজে 3 তারিখের মহাসমাবেশে মূলত ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে আমাদের উপস্থিতি ব্যাপক করতে হবে। 3 তারিখের মহাসমাবেশ এই 2-4 লক্ষ লোক দিয়ে হবে না, গোটা ঢাকা শহরকে বিবেচনা করতে হবে। এই জন্য গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে নরসিংদী, মুন্সিগঞ্জ, এই 5টা জেলা, এই 5টা জেলা থেকে গণস্রোত তৈরি হতে হবে, সেবা দিতে হবে বলে। কাজে এই 100-200 বাসটা হিসাব করবেন না আপনারা। আপনারা নারায়ণগঞ্জের ওনারা তো ঘোষণা দিচ্ছে পরিষ্কার 1 লক্ষ মানুষ নিয়ে তারা রওনা করবে। কাজে মানুষের সংখ্যা বলবেন আপনারা। নরসিংদী কোনোভাবেই নারায়ণগঞ্জের থেকে দুর্বল হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কাজে নরসিংদী থেকে লক্ষাধিক মানুষ যাবে, এই প্রস্তুতি আপনারা গ্রহণ করেন। মাদ্রাসাগুলোতে আমাদের কার্যক্রম আলেম এবং ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না রাখি। আগামীকালকে জুমা আছে, এই জুমায় প্রত্যেকটা মসজিদ থেকে এইভাবে যেন ওয়াদা হবে যে মসজিদ থেকে কি পরিমাণ মানুষ যাবে। আমরা মাদ্রাসা থেকে ওয়াদার উপরে নির্ভর এবং এর উপরে আমরা সন্তুষ্ট থাকেন না। সাধারণ মানুষদেরকে ব্যাপকভাবে আন্দোলনে সম্পৃক্ত করেন, মানুষকে বোঝান এই বিষয়গুলো যে ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে কোনোদিন এই কথা শেখ হাসিনা বলতে সাহস পেয়েছে যে বৈষম্যের প্রধান কারণ ধর্ম। বলেন যে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মীয় পারিবারিক আইন, এটাই হলো বৈষম্যের প্রধান কারণ। এই কথা বলার পরে কোরআন যে নাযিল হয়েছে দুনিয়া থেকে বৈষম্য দূর করার জন্য।
আম্বিয়া کرام দুনিয়াতে আসেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া হুদা ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে ইসলাম আসছে, ইনসাফ কায়েম করার জন্য তো কোরআন নাযিল হয়েছে, ইনসাফ কায়েম করার জন্য তো পয়গম্বর আসছেন। আমরা তো পরিষ্কার কথা, নারীদের ক্ষেত্রে আমরা কিসের সমান অধিকার, আমরা তো একটা অনেক বড় কথা বলতেছি যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং অধিকাংশ ক্ষেত্রে ইসলাম নারীকে পুরুষের সমান নয় বরং অগ্রাধিকার প্রদান করেছে। সেই নারীদের অগ্রাধিকার দিতে হবে। কিসের সমান অধিকার? নারীদেরকে বঞ্চিত করবার, নারীদেরকে থেকে অবৈধভাবে সুবিধা অর্জন করবার জন্য পশ্চিমা বিশ্বের এই নারী বিরোধী এই চক্রান্ত, এটাকে সুন্দর কিছু মুখোশের আড়ালে তারা মানুষের সামনে উপস্থাপন করছে। আল্লাহ প্রদত্ত নারীর সম্মান, ইসলাম প্রদত্ত নারীর মর্যাদা, কোরআন প্রদত্ত নারীর অগ্রাধিকারকে ক্ষুণ্ণ করার জন্য এটা নারী বিরোধী একটা ষড়যন্ত্র। আর এই কমিশন যে গঠন করা হয়েছে, এই কমিশনের সদস্যরা বাংলাদেশের নারী সমাজ কারা? আরে বাংলাদেশের পুরুষরা যতটা ধর্মপরায়ণ, নারীরা তার চেয়ে কমপক্ষে 200 গুণ বেশি ধর্মপরায়ণ। অনেক পরিবার আছে পুরুষ মদ খায়, জুয়া খোর, নানা অন্যায় কাজ করে, কিন্তু তার ঘরের মহিলা নামাজি। ঘরের চিত্র পুরুষরা বাদ দিন হয়, বাংলাদেশের অধিকাংশ পরিবারের চিত্র হলো নারীদের ধর্মপরায়ণ। কাজেই বাংলাদেশের নারী সমাজের 99% নারী সমাজের প্রতিনিধিত্ব ছাড়া 2-4 জন অল্প কিছু হাতে গোনা চিহ্নিত পশ্চিমাদের দালাল গোষ্ঠীদেরকে দিয়ে নারী কমিশন গঠন করা হয়েছে। এই জন্য আমরা তাদের সাথে কোনো ডায়ালগ না, কোনো আলোচনা না, নারী কমিশনকে বাতিল করতে পেরেছি। তাদের প্রস্তাবনা হলো ম্যারিটারিয়াল রেপ, বৈবাহিক ধর্ষণ নামে একটা ধারা সংযুক্ত করেছে। বৈবাহিক ধর্ষণ মানে হলো যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে তার সম্মতি ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করে, তো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে গিয়ে ধর্ষণের অভিযোগ মামলা করবে। কারণ কত জঘন্য একটা বিষয়, প্রত্যেকটা ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বাঁধানোর পায়তারা করতেছে। কোন কারণে নারী স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ থাকেই, একটু মনোমালিন্য হয় নানা সময়, সেই মনোমালিন্য হবে অন্য গিয়ে হামলা করবে যে গতকালকে আমার সাথে সম্পর্ক হয়েছে, তারপরে আমার সাথে জোরপূর্বক আমার সাথে সম্পর্ক করছে, হামলা করে দিবে। ঘরে ঘরে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে গোটা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার এক ষড়যন্ত্র। তারপরে হলো পতিতা বৃত্তি, যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া। শ্রমিকের মর্যাদা মানবে কি বলেন? আচ্ছা দেখেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে মূল ভিত রেমিটেন্স যোদ্ধা বলি আমরা, বাংলাদেশের শ্রমিকরা প্রবাসে গিয়ে তারা শ্রম দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতেছে। আমরা এই সকল শ্রমিকদেরকে সম্মান জানাই এবং এই সকল পেশাগুলোকে আমরা সম্মান জানাই, উৎসাহিত করি। এখন পেশাবৃত্তিকে যদি একটা শ্রমের মর্যাদা দেওয়া হয়, তার মানে এটাকে ইনকারেজ করা হলো, এটাকে উৎসাহিত করা হলো, এবং এই পেশায় যারা নিয়োজিত তাদেরকে সম্মান জানানো হলো, এবং তাদের এই পেশাকে স্বাভাবিকভাবে যখন আপনি একটা জিনিসকে শ্রম হিসেবে গ্রহণ করবেন, একটা সেক্টর হিসেবে যখন গ্রহণ করবেন, তখন এটার সঙ্গে অনেক বিষয় সম্পৃক্ত হবে, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। যারা এই পেশায় নিযুক্ত হবে, তাদের নানা রকম প্রয়োজন হবে, এবং এই পেশায় কিভাবে আরো বেশি শ্রমিক আসতে পারে, স্বাভাবিক সেই শ্রমিক কালেকশনের ব্যবস্থা হবে। তারপরে বাংলাদেশের প্রত্যেকটা পেশার শ্রমিক কিভাবে বিদেশে রপ্তানি হয় সেটা আয়োজন হয়। তারপরে কিভাবে যৌন শ্রমিক বাংলাদেশ থেকে বাইরের দেশগুলোতে রপ্তানি করা হবে, বাংলাদেশকে সারা পৃথিবীতে যৌন শ্রমিক নিয়োগ রপ্তানি করবার জন্য বাংলাদেশকে একটা জায়গা হিসেবে গড়ে তোলা হবে। এর ভয়াবহ এক ফলাফল এটা। অথচ একটা মেয়ে যাই হোক, আমাদের বাংলাদেশের বাস্তবতা কি, এই ধরনের ঘৃণ্য পেশার দিকে একটা মেয়ে কখন যায়? সে খুব মনে সুখে যায়? সে খুব আনন্দে ফুর্তিতে যায়? অবশ্যই বড় ধরনের কোন দুর্ঘটনা থাকে তার পেছনে, কোন ইতিহাস থাকে, অনেক চোখের পানি থাকে। কেউ হয়তো নির্যাতিত হয়েছে, কেউ হয়তো
নিতে পারে নাই, তখন সে পেটের তাগিদে, জীবন জীবিকার তাগিদে বাধ্য হয়ে এই অন্ধকার রাস্তায় এসে নামে। এদের ব্যাপারে সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব, এদেরকে পুনর্বাসন করো, এদেরকে সসম্মানে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। সেটা না করে এই বদমাইশগুলো আমাদের সমাজের স্বাভাবিক মেয়েদেরকে প্রতিটা বৃত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য এই নতুন এটাকে যৌন শ্রমিকের মর্যাদা দেওয়ার নামে প্রতিটা এবং পেশাটাকে, পেশাবৃত্তিকে একটা স্বাভাবিক পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার পায়তারা চালাইতেছে। কাজে এই কতগুলি বিষয় বললাম, দেখেন, এলজিবিটি, পেশাবৃত্তি, পারিবারিক আইন, বৈবাহিক ব্যবস্থা সব ভেঙে চলে তছনছ করে দিবে। কাজেই এটা আসলে মূলত নতুন কোনো বিষয় না, এটা অনেক আগে থেকেই ধারাবাহিকভাবে চলে আসতেছে। যখনই তারা সময় পায় তখনই তারা এটাকে নিয়ে মাথা চালাতে উঠবার চেষ্টা করে। আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসলাম বিরোধী ষড়যন্ত্র এটা সিলো সনদের মাধ্যমে জাতিসংঘের পক্ষ থেকে মুসলিম দেশগুলোর উপর এই বিষয়গুলি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশ দীর্ঘ একটা সময় পর্যন্ত সিলো সনদে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের এই সনদের উপর কিছু আপত্তি সহ স্বাক্ষর করত যে আমরা এই বিষয়গুলির সাথে একমত না, এই বিষয়গুলির সাথে একমত না। সর্বশেষ শেখ হাসিনা চেষ্টা করেছিল যে এটার নিঃশর্তভাবে এটার প্রতি সমর্থন ব্যক্ত করতে, কিন্তু সাহস করে নেই। এখন বর্তমান সরকার এরা মনে করতেছে আমাদের তো কোনো জবাব দিয়ে নাই, আমাদের তো নির্বাচন করতে হবে না, যতদিন পরে এমনি ক্ষমতা থাকবো। কাজেই জবাবদিহিতার কোনো ব্যবস্থা না থাকার কারণে মনে করতেছে যে তারা যে এই সময়ে, এই মোক্ষম সময়ে এই নারী সেই যে ইসলাম বিরোধী পরিবার ব্যবস্থাকে ধ্বংস করা, ইসলামী সমাজ ব্যবস্থার মূল বুনিয়াদ ফাউন্ডেশনটাকে ধসিয়ে দেওয়ার এই তাদের দীর্ঘদিনের কুপরিকল্পনা, কুমতলব, এটা বর্তমান এই সরকারের কাঁধে ভর করে তারা বাস্তবায়ন করতে চায়। আর এই জন্য বলতেছি যে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করতে চাচ্ছে। এখন আপনি ইসলামকে রক্ষা করতে পারবেন, বলতে গেলে আবার নারীর বিরুদ্ধে বলতে হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি করতেছে। কাজে এই জন্য এই বিষয়টা আমাদেরকে খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। কথাবার্তা বলবো আমরা খুব সতর্কতার সাথে, যাতে আসলে প্রকৃত যে আমরা নারীর কল্যাণ চাই না, বরং আমরা যে নারীর মর্যাদা চাই, আমরা নারীর অগ্রাধিকার চাই, আমরা নারীর সমান অধিকার চাই না। এই জন্য আমাদের কথাটা নারীর সমান অধিকার নয়, আমাদের কথা হলো ন্যায্য অধিকার দেওয়া হোক। ন্যায্য অধিকারের কথাটা আমরা বলি। আমি আমার কথা করতেছিলাম, অনেক কথা হয়ে গেল। কথা স্থানীয় একটা প্রসঙ্গ আসছে, স্থানীয় প্রসঙ্গে নাদিরা ইয়াসমিন সহ এই ধরনের কুলাঙ্গার যারা আছে তাদের ব্যাপারে আমার পরামর্শ হলো এর দুইটা কাজ আপনাদেরকে প্রথমে করা দরকার। একটা হলো এই অঙ্গনে, কলেজ অঙ্গন, ভার্সিটি অঙ্গন বা জেনারেল শিক্ষা অঙ্গনে যারা নারীরা আছে, অনেক নারী আছে যারা ধর্মপরায়ণ, ইসলামী চিন্তায় বিশ্বাসী এবং অনেক শিক্ষিকারাও আছেন। তো বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে তারা সম্পৃক্ত থাকতে পারেন, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। এই ধরনের মহিলাদেরকেও কোনোভাবে কোনো এক উসিলায় তাদের মধ্যে এই বিষয়টা একটা কোন একটা সমন্বয় গড়ে তোলা যায় কিনা চেষ্টা করবেন, যেন কাটা দিয়ে কাটা তোলা যায়, নারীরা যেন নারীদের এই বিষয়টা নিয়ে কথা বলে। একটা দ্বিতীয় হলো যে এখানে কলেজের ছাত্রদেরকে সামনে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আমাদের স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা বর্তমান সময় অতীতের যে কোনো সময়ের তুলনায় ইসলাম, তাওহীদ, ইসলামী আকীদা, বিশ্বাসের ব্যাপারে তারা অনেক বেশি সিরিয়াস। আগস্ট বিপ্লবে দেখা গিয়েছে এই ছাত্র বিপ্লবের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে এদের অধিকাংশের ধর্মপরায়ণ, পাঁচ ওয়াক্ত নামাজি, সারা দেশে একই চিত্র। কাজেই কলেজের স্টুডেন্টদের মধ্যে তাদের মধ্যে এই বিষয়টাকে এই করে, তবে তাদের মধ্যে সংগঠিত হওয়ার বিষয়টা একটু কম। ধর্মীয় একটা বিষয় নিয়ে তারা সংগঠিত হবে, সে সংগঠিত করার কাজটা আমাদের পক্ষ থেকে যদি একটু করা হয়, দেখা যাবে ইনশাআল্লাহ কলেজেই তার বিরুদ্ধে এমন প্রতিরোধ করে উঠবে যে সে কলেজে ঢুকতেই পারবে না। এটা করা হোক। আর সেই সাথে হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটু নির্বিঘ্ন প্রোগ্রাম করবেন আপনারা। প্রথমে কোনোভাবেই যেন
এই তাদের কার্যালয় বা তাদের কোনো স্থাপনা, তাদের কোনো ব্যক্তির উপর যেন আমাদের পক্ষ থেকে সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ না হয়, এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কারণ সেনসিটিভ ইস্যু, তারা চায় ঘোড়াবাড়িতে মাছ শিকার করতে, হয়তো আমাদের হেফাজতে ইসলামের লোকজন বা আলেম ওলামা, মসজিদের মুসল্লি, মাদ্রাসার ছাত্ররা উত্তেজিত হয়ে হয়তো তাদের কোনো বাড়ি ঘরে গিয়ে অথবা তাদের কোনো অফিসে গিয়ে একটু সামান্য কোনো ঘটনা ঘটলে এটাকে তিলকে তাল বানায় জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে এটাকে সিন ক্রিয়েট করবে তারা। এই জন্য এই বিষয়ে খুব সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে, খুবই সতর্কতার সাথে। এই জন্য আমার পরামর্শ হলো যে আপনারা এই দুইটা কাজ অবশ্যই করবেন। আর সেই ক্ষেত্রে হেফাজতে ইসলামের পূর্ণ বডি, পূর্ণ কমিটি বসে চুলচারা বিশ্লেষণ করে পদক্ষেপ নিতে হবে। এই ক্ষেত্রে কর্মসূচি যেটা নেবেন, খুব করে কেউ যেন কোনো কর্মসূচি ঘোষণা না করে দেয়, কেউ যেন কোনো কর্মসূচি বাস্তবায়ন না করে দেয়, প্রতিযোগবাদী যেন না হয়ে যায়। আমাদের লড়াই কিন্তু অনেক দীর্ঘমেয়াদী এবং অনেক কঠিন লড়াই। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে নারীর কাঁধে বন্দুক রেখে কিন্তু আমাদের দিকে তাক করা হয়েছে। আসল শয়তান নেই নারীর পিছনে, নারীর অধিকারের পিছনে আসল শয়তান। সেই শয়তান মাথা তুলতেছে না, মাথা বের করবে না। নারীর কাঁধে বন্দুক রেখে, আপনার মায়ের কাঁধে বন্দুক রেখে, আপনার বোনের কাঁধে বন্দুক রেখে আপনাকে এসে ঘায়েল করা, টার্গেট করার চেষ্টা করতেছে। খুব সতর্কতার সাথে আমাদেরকে এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। বিশেষ করে নরসিংদীর স্থানীয় ইস্যু, সেটা আমি বলবো যে অবশ্যই নরসিংদী জেলা হেফাজতে ইসলামের জাতীয় পর্যায়ের ইস্যু থেকে স্থানীয় ইস্যুটা বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই গুরুত্বপূর্ণ ইস্যুটাকে আপনারা এটাকে বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় আমাদের ফজলুল কাসিম ভাই বলছেন যে আপনারা এখান থেকে স্মারকলিপি দেন, ওখান থেকে নারীদের মধ্য থেকেও একটা আওয়াজ, ছোট হোক, খুব বেশি লাগে না, নারীরা 10 জন 15 জনের যদি একটা নারীর টিম করা যায়, বিশেষ করে জেনারেল লাইনের সাথে যারা জড়িত, শিক্ষিতা, শিক্ষিত মহল থেকে মহিলা মানুষ, কিছু যদি সেখানে সম্পৃক্ত করা যায়, তাদের মাধ্যমে একটা আওয়াজ তোলা হোক। সামান্য করে একটা প্রেস ক্লাবে ছোট্ট একটা প্রোগ্রাম তারা করলেও হয়, একটা ব্রিফিং করে দিলে তারা হয়। আর কলেজের ছাত্রদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা, তাদেরকে সচেতন করা যে কি চলতেছে। কলেজের ছাত্ররা যদি এই ব্যাপারে সচেতন হয়ে যায়, ভূমিকা পালন শুরু করে, ইনশাআল্লাহ দেখবেন এই ঘটনা ইমপ্রুভ হয়ে যাবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আমি শুধু আপনাদের কাছ থেকে জানতে চাই, নানা যেরকম বুঝতে বলছেন লক্ষাধিক মানুষ যাবে, আপনারা একজোটে বলেন ইনশাআল্লাহ, লক্ষাধিক লোক যাবো তো ইনশাআল্লাহ, দলে দলে সেই শাপলা চত্বরের মতো ইনশাআল্লাহ। দুইটা ঘোষণা দেওয়ার পরে ধোয়া